2 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বেলা 11:30টার পর তাকে বহনকারী শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের এই সফরে সম্পর্ক জোরদারই লক্ষ্য। সরকারি পর্যায়ে বৈঠকই সফরের মূল আকর্ষণ। মূল দ্বিপাক্ষিক বৈঠকটি হবে পররাষ্ট্র সচিবের সঙ্গে। এছাড়াও অর্থনৈতিক উন্নয়নের নানান বিষয় রয়েছে আলোচ্য সূচিতে। এদিকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের নাটকীয় মোড়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন না তিনি। হঠাৎ কেন এই ইউটার্ন যুক্তরাষ্ট্রের? এর ব্যাখ্যা দিলেন সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র বেদান্ত প্যাটেল। রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলার সময় নেই বলে জানান তিনি। ওয়াশিংটন ডিসি থেকে দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্ট। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মার্কিন ভিসা নীতি সহ আভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে প্রায়ই নাক গলাতে দেখা যায় যুক্তরাষ্ট্রকে। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর আলোচনা ও সমালোচনার কেন্দ্রে পরিণত হয়েছিল। এবারও তার সফরের আগে প্রশ্ন উঠেছিল লু কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন সে বিষয়ে। তার সফরের উদ্দেশ্যই বাকি। তবে বিষয়টি পরিষ্কার করেছেন মার্কিন পররাষ্ট্র দফতর। গত সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপকভাবে যুক্তরাষ্ট্র নাক গলালেও আপাতত এই কাজটি যে আর করছেন না তা স্পষ্ট করলেন আজকের প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র বেদান্ত প্যাটেলকে ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করা হয়। 17 মাসের মধ্যে তৃতীয়বার এই সফরে কেন তিনি রাজনৈতিক দল কিংবা রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করবেন না বিষয়টি জানতে চাওয়া হয়। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে বারবার কথা বলা যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়েছে কিনা সেই প্রশ্ন রাখা হয় বেদান্ত প্যাটেলের কাছে। তবে বিষয়টি এড়িয়ে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন ব্যস্ততার কারণেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন না ডোনাল্ড লু। Our government officials meet with or not, the schedule, time of day, lots of other things. Assistant Secretary Liu is on a swing through a number of South Asian countries, specifically India, Sri Lanka, and Bangladesh. He is there to strengthen bilateral cooperation with each country and to demonstrate U.S. support for a free, open, and prosperous Indo-Pacific region. In Bangladesh, he will meet with government officials, civil society leaders, and other Bangladeshis to talk about deepening our U.S.-Bangladeshi cooperation, including deepening our economic ties and ways that we can collaborate further to address climate issues. 10 থেকে 15 মে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সহ মুক্ত, অবাধ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়ন গুরুত্ব পাবে তার সফরে। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, স্টেট ডিপার্টমেন্ট, ওয়াশিংটন ডিসি। অন্য প্রসঙ্গ, জিম্মি হওয়ার 64 দিন পর স্বজনদের কাছে ফিরছেন এমভি আবদুল্লাহর 23 নাবিক। চট্টগ্রাম বন্দরে তাদের বরণে নেওয়া হয়েছে প্রস্তুতি। সোমালিয়া জলদস্যুর হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ প্রায় 1 মাস পর সোমবার দুপুরে বাংলাদেশের জলসীমায় পৌঁছে। এরপর সন্ধ্যায় নোঙর করে বঙ্গোপসাগরের কুতুবদিয়ায়। সব প্রক্রিয়া শেষ করে 23 নাবিক এমভি আবদুল্লাহ থেকে নেমে লাইটারেজ জাহাজে করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে ছিনতাই হয় জাহাজটি। দীর্ঘ 1 মাস পর 13 এপ্রিল মুক্তিপণ দিয়ে সোমালিয়া দস্যুদের হাত থেকে মুক্ত হয় জাহাজটি। 23 নাবিককে বরণে প্রস্তুত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া 23 নাবিককে নায়কোচিত সংবর্ধনা দিতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরে তাদেরকে এনসিটিতে নিয়ে আসা হবে এবং সেই এনসিটিতে আনার আগে এ ধরনের 3টি টাগবোট দিয়ে সংবর্ধনা দেওয়া হবে এই 23 নাবিককে। আমরা সেরকম একটি টাগবোটে রয়েছে, আমাদের অবস্থান এখন চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে। সেই টাগবোট অর্থাৎ আমরা যে কান্ডারি ফোন নিয়ে চলে যাচ্ছি এখন, সেই 23 নাবিককে যে গ্রহণ করা হবে। আপনারা জানেন চট্টগ্রাম বন্দরের 3টি টাগবোট এবং একটি পাইলট বোট ইতিমধ্যে বহির্নোঙরের দিকে
রওনা করেছে এই 23 নাবিককে বরণ করে নেওয়ার জন্য। আর চট্টগ্রাম সেই আবদুল্লাহ জাহাজের নাবিকরা আমাদেরকে জানিয়েছেন ঠিক সকাল 11টায় তারা জাহাজ থেকে নেমে গেছেন। তারা একটি লাইটারের জাহাজে করে বহির্নোঙর এসে অবস্থান নেবেন। এরপর চট্টগ্রাম বন্দরে পাইলট কামরুল আলম গিয়ে সেই জাহাজের দায়িত্ব নেবেন এবং একই সাথে কান্ডারি 4, কান্ডারি 3 আরও যে কান্ডারিগুলি রয়েছে তারা মূলত এই 23 নাবিককে বরণ করে নিয়ে আসবেন এবং বরণ করে আনার পর চট্টগ্রাম বন্দরের এনসিটি আমরা ঠিক রয়েছে এখন এনসিটির পাশে, যে এনসিটিটি খালি রাখা হয়েছে এই 23 নাবিককে বরণ করে নেওয়ার জন্য। অর্থাৎ চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহাইল আমাদেরকে জানিয়েছেন 23 নাবিক অনেকটা 1টি মাস মৃত্যুর মুখে ছিল, সম্মুখীন ছিল, অস্ত্রের মুখে ছিল, তারপরও তারা যে মনোবল চাঙ্গা রাখতে পেরেছে এবং মনোবল চাঙ্গা রেখে তারা তাদের দায়িত্ব সম্পন্ন করতে পেরেছে এবং তারা ফিরে আসছে, সেটি কি নায়কোচিত। অর্থাৎ যে নাবিকরা যে 23টা দিন এক মাস যে সোমালিয়ান জলদস্যুদের যে ভারী অস্ত্রের মুখে ছিল সে অস্ত্রগুলো তাদেরকে তাক করে রাখা হতো সর্বক্ষণ, সেই সময় তারা প্রাণ বাঁচিয়েছে, তারা জাহাজ সচল রেখেছে, সমস্ত সম্পন্ন রেখেছে, তাই তাদেরকে বিরোচিত সম্বর্ধনা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমরা এখন অতিক্রম করে যাচ্ছি এনসিটি, যে এনসিটি 1 সেই এনসিটিতে মূলত এই 23 নাবিক নিয়ে জাহাজটি ভিড়বে এবং সেখানে বন্দরের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য যে আয়োজনগুলো সেগুলি কিন্তু প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এবং একই সাথে 3টি টাকবোট রাখা হয়েছে এবং টাকবোটগুলোকে কিন্তু পতাকা দিয়ে সাজানো হয়েছে। অর্থাৎ 23 নাবিক যে ফিরে আসবেন, তারা জীবন ফিরে পেয়েছেন, তাদের স্বজনদের কাছে আজকে ফিরে যাবেন, সেটি সম্পন্ন করার জন্য বন্দর কিন্তু এই সংবর্ধনাটি আয়োজন করেছে। এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহাইল নিজে তিনি এসে এইখানে তাদেরকে বরণ করে নেবেন এমনটি আপনারা জানতে পেরেছি। আপনি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের যে ট্রাক বোটগুলি ইতিমধ্যে বহির্নোঙর দিকে রওনা দিয়েছে এবং পাইলট বোটও কিন্তু বহির্নোঙর দিকে চলে গেছে এবং সে পাইলট বোট এবং যে বন্দর যে ট্রাক বোট সে তাদেরকে বরণ করে নেবে। তাহলে বলা চলে যে দীর্ঘ প্রায় 2 মাসেরও বেশি সময় পর 1 মাস সোমালিয়ান জলদস্যু কবলে থাকা, এরপর পণ্য খালা শেষে বাংলাদেশে ফিরে এসেছে গতকালকেই এই জাহাজটি এম আবদুল্লাহ এবং তারা আজকে সকাল 11টায় তার 23 নাবিক নেমে গেছে। তারা লাইটার জাহাজে করে বন্দরের দিকে আসছে এবং বন্দর কর্তৃপক্ষ তাদেরকে একটি নায়কোচিত সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। তার সর্বশেষ সরাসরি ছিলাম চট্টগ্রামে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসলেও তাদের ভিসা নীতি সহ কোনো ইস্যুকেই আমরা কেয়ার করি না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন তাকে সরকার আমন্ত্রণ করেনি, নিজেদের প্রয়োজনে তারা এদেশে এসেছেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীও একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে, তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে। আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। তাদের আন্দোলনের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। ইদানিংকালে তারা ঢাকায় 2টি সমাবেশ করেছে, 2টি সমাবেশই ফ্লপ করেছে, এটা আপনারা দেখেছেন। মানে এই আন্দোলনে তাদের কর্মীও এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। এ আবার কেমন নগরী? রোদ উঠলে হয়ে ওঠে অসহনীয়, আর বৃষ্টি হলে হয় জলাবদ্ধতা, সঙ্গে যানজট আর দূষণ তো আছে। নগরবাসীর জন্য এ যেন উভয় সংকট। নগরবিদরা বলছেন দায়িত্বশীলদের দায়িত্বহীন ভূমিকার কারণেই ধুঁকছে নগর। ধ্রুব ব্যানার্জি রিপোর্ট। থামা যায় না, তৃষ্ণা মিটিয়ে অঝরে বৃষ্টি আসুক আর ধরনী একটু স্বস্তি পাক। 10-20 মিনিটে বৃষ্টি হইলেই পানি করে উঠতে যায়। আমরা দরখাস্ত পর্যন্ত করছি, সিটি কর্পোরেশন আমরা দরখাস্ত পর্যন্ত করছি, এখনো আমরা শুরু হওয়া পাই নাই। এই হলো তিলোত্তমা ঢাকার এখনকার চিত্র। কথায় কথায় গ্রীষ্মের তাপমাত্রার পারদ ছুঁয়ে যায় 38-এর কোটা। মরুর উত্তাপে নগরীতে নেমে আসে বৃষ্টির জন্য ঘোর হাহাকার। ভাগ্য বদলায়, অঝোর ধারায় হয় বৃষ্টি, তবে ফলাফল হিতে বিপরীত। অল্প বর্ষণেই তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক, আবারও সেই ভোগান্তির পুনরাবৃত্তি। একটু বৃষ্টি হলে জায়গায় জায়গায় পানি জমে যাচ্ছে, দৈনিক চলাচলের জন্য এটা অযোগ্য। পানি একটা থাকে, গতকালকে আমি মিরপুরে গেলাম, ওখানে দেখলাম যে মানে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এমন সংকটকে প্রতিনিয়তই যেন সঙ্গ দিচ্ছে শব্দ দূষণ, বায়ু দূষণ, যানজটের মতো নাছোড় বান্দা শব্দগুলো। নিত্যদিনের এমন সমস্যায় কংক্রিটের আবর্জনায় ঠাসা রাজধানীতে যারা বসবাস করেন তারা অনেকটাই বাধ্য হয়ে, কেউ জীবিকার তাগিদে, কেউ আবার সুন্দর ভবিষ্যতের আশায়। ডাক্তার কন, লেখাপড়া কন, চাকরি কন, যে কোনো ব্যাপারেই ঢাকা হইল কেন্দ্রস্থল। বাবু বলে তো এই সুবিধাটা নাই। ঢাকায় চাকরি, ব্যবসা, ওয়াইফ চাকরি করে, আমি ব্যবসা করি।
আয়তনের তুলনায় ঢাকা এখন পৃথিবীর সবচেয়ে জনঘন শহর। উত্তর সিটি কর্পোরেশনের তুলনায় দক্ষিণের জনসংখ্যার ঘনত্ব প্রায় ৯,০০০ বেশি। সারা দেশের বিবেচনায়ও এই সিটি কর্পোরেশনের জনসংখ্যা মাথা ব্যথার কারণ। রাজধানী ঢাকায় এই সবুজ এখন আর খুঁজে পাওয়া যায় না। তার উপর এখন বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ২০৫০ সাল নাগাদ এমন অবস্থা জলবায়ু পরিবর্তনের যদি অব্যাহত থাকে তাহলে রাজধানীতে জনসংখ্যা বাড়বে প্রায় ৫০ লক্ষ। এতে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়বে প্রাণ এবং প্রকৃতি। তাই তারা বলছেন এখনই সময় বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা বেসরকারি প্রতিষ্ঠানকে বিকেন্দ্রীকরণের। শুধু তাই নয়, নগরবিদরা বলছেন দায়িত্বশীলদের দায়িত্বহীন ভূমিকার কারণেই ধুঁকছে নগরবাসী। বাংলাদেশের মানুষ যদি আফ্রিকা, তানজানিয়াতে গিয়ে কর্মের সন্ধানে যেতে পারে, তাহলে ঢাকার মানুষও যারা ঢাকায় রংপুর থেকে এসেছে কাজ করতে, তারা যদি রংপুরে ভালো সুযোগ সুবিধা পায় রংপুরে যাবে। যে কোনো বিচ্ছিন্ন উন্নয়ন পরিকল্পনা, বিচ্ছিন্ন উন্নয়ন উদ্যোগের দায়ভার আসলে দায়িত্বশীলেরা। শহরের সীমান্তে আবাসন, শিক্ষাকেন্দ্র, চিকিৎসা কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করতে হবে বলেও পরামর্শ দেন তিনি। তবে কতটুকু বাস্তবসম্মত তা নিয়েও প্রশ্ন আছে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রার ষষ্ঠ দিনের সকাল থেকে এখন পর্যন্ত ১,৭১৪ হজযাত্রী ঢাকা ছেড়েছেন। ইতোমধ্যে সৌদি পৌঁছেছেন মোট ১৫,৫১৫ জন। আজ হজযাত্রার জন্য মোট ৮টি ফ্লাইট বরাদ্দ রাখা হয়েছে। আর হজ যাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি গেছে ৩৯টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, সৌদি এয়ারলাইন্সের 9টি, ফ্লাইনার্স এয়ারলাইন্সের 17টি। বাংলাদেশ হজ অফিসের তথ্য অনুযায়ী এবছর হজের শেষ ফ্লাইট ছেড়ে যাবে আগামী ১০ জুন। এদিকে হজ ক্যাম্পের এবারের সার্বিক ব্যবস্থাপনায় অনেকটা সন্তুষ্ট যাত্রীরা। এক ধাপে 7 টাকা বাড়িয়ে ১১৭ টাকা হলো ডলারের দাম, যা নতুন করে অস্থির করেছে মার্কেটকে। কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণার পর থেকেই ডলার সংকট দেখা দিয়েছে বাজারে। ব্যাংকগুলো বলছে বৈদেশিক মুদ্রার অতিরিক্ত দামের প্রভাব পড়বে নিত্যপণ্যে, যা অস্বস্তিতে ফেলবে সাধারণ মানুষকে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আইএমএফের প্রেসক্রিপশন অনুযায়ী খোলা বাজার আর ব্যাংকিং রেট এক করতেই এক ধাপে ডলারের দাম বাড়ানো হয়েছে 7 টাকা। বিনিময় মূল্য ১১৭ টাকা নির্ধারণ করায় নেতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রা বাজারে। ঘন্টার পর ঘন্টা পার হলেও মানি এক্সচেঞ্জগুলোতে দেখা মিলছে না কোনো ক্রেতা বা বিক্রেতার। ওই মানুষ আসলে বেচতে চায় ১২৫ টাকা, পাবো কোথায়? আমরা তো 25 টাকা বেচতে পারি না। এভাবে আতঙ্কিত থাকলে বাজার আরো বাড়তে পারে। না, ডলারের কাছে ডলার আছে, রেট বাড়ায় দেন, ডলার আছে। খোলা বাজারে অনেক জায়গায় ঘোরাঘুরি করে দেখলাম, কেউ বললো না ডলার, কেউ চায়ও না, কেউ ব্যস্তও পারেনি। মানি এক্সচেঞ্জ হাউসে ডলার রেট ১১৮ টাকা ৫০ পয়সা বেঁধে দেওয়া হলেও বিক্রি হচ্ছে প্রায় ১২০ টাকায়। অন্যদিকে এলসিতেও গুনতে হবে বাড়তি টাকা। ব্যাংকাররা বলছেন দাম কম বা বেশি যাই হোক, অতিরিক্ত দামের বোঝা টানতে হবে ভোক্তাকেই। ইম্পোর্টের যে ডিউটি ছিল, কাস্টমস ডিউটি, সেখানে কিন্তু ১১০ টাকার উপর তারা একদিন ডিউটিটা পেমেন্ট করতো। এখন কিন্তু ১১৭ টাকার উপর পেমেন্ট করতে হবে। অর্থাৎ ডিউটি কিন্তু বেড়েছে। এই কারণে কিন্তু যারা আলটিমেট কনজিউমার, তারা কিন্তু এডিশনাল পেমেন্ট করতে হবে। এদিকে ডলারের কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নজরদারি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এনফোর্সমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা রেট শুধুমাত্র বলে দিলেই হলো না, সেটা যাতে বাস্তবায়িত হয়, বাজার যেন চলে, সেটা একটু ব্যবস্থা করতে হবে। ডলারের দাম ১১০ টাকা বিনিময় মূল্য থাকাকালীনও কিন্তু হয়েছে ১১৫ থেকে ১১৭ টাকায়। আর নতুন করে ১১৭ টাকা নির্ধারণ করায় পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে শঙ্কায় খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কিছুক্ষণ পর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ স্কোয়াড। সেখানে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছে তার কাছে। বিসিবির কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে নির্ধারিত সময় থেকে কিছুটা বিলম্বে দল ঘোষণা করা হবে এবং কি নির্বাচক প্যানেলের বলা চলে যে সব সদস্যরাই কিন্তু বিসিবিতে এরই মধ্যে উপস্থিত হয়েছেন এবং কি আমরা আসলে বিভিন্ন মাধ্যম থেকে যতটুকু জানতে পেরেছি বিশ্বকাপের দল যেটি আসলে নির্বাচকরা প্রস্তুত করেছেন সেটি আসলে গত রাত দীর্ঘ রাত পর্যন্ত কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি বোর্ড সভাপতি, হেড কোচ এবং কি অধিনায়ক, নির্বাচকরা সহ একটি মিটিং করেছেন এবং সেখানে সবশেষ সিদ্ধান্তটি নিয়েছেন। এখন পর্যন্ত যদি বলা চলে যে মোটামুটি 15 সদস্যের যে বিশ্বকাপ দল রয়েছে সেখানে তামিম রয়েছেন ওপেনিংয়ে, লিটন দাস, সৌম্য সরকার, পাশাপাশি যদি বলি অধিনায়ক হিসেবে থাকবেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় রয়েছেন,
মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান রয়েছেন, শেখ মেহেদি, তারপর রিশাদ এবং কি বোলিং ইউনিটের কথা যদি বলি সেখানে কিন্তু রয়েছেন তাসকিন আহমেদ, যার ইনজুরি নিয়ে অনেক শঙ্কা রয়েছে, তারপরেও কিন্তু তাকে টিম ম্যানেজমেন্টে 15 সদস্যের স্কোয়াডে রাখার ব্যাপারে পরিকল্পনা করেছে। এবং কি মুস্তাফিজ রয়েছেন, শরীফুল পেস বোলার আরেকজন, এবং যদি আরও দুজনের কথা বলি সেখানে সাইফুদ্দিনকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তাকে দলে যুক্ত করা হবে কি হবে না। তবে মনে হচ্ছে যতটুকু আমরা জানতে পেরেছি তিনি হয়তো স্ট্যান্ড বাই তালিকায় চলে যেতে পারেন। সেখানে স্পিনার তানভীর এবং কি তানজিম সাকিব, যিনি কিনা পেস বোলিং করেন এবং কি পাশাপাশি ব্যাটটাও চালাতে পারেন, আমরা এর আগেও দেখেছি। এবং কি সেই জায়গা থেকে মোটামুটি বলা চলে যে 15 সদস্যের যে এই দল সেটি এইরকমই হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কি স্ট্যান্ড বাই তালিকায় সাইফুদ্দিন ছাড়াও মেহেদি হাসান মিরাজ, যিনি আলোচনায় ছিলেন না, যে 17 সদস্যের একটি পুল দেওয়া হয়েছিল সেখানেও ছিলেন না, তারপরেও আসলে তাকে নিয়ে পরিকল্পনা করা হচ্ছে, চিন্তা করা হচ্ছে, যেহেতু উইকেটের বা কন্ডিশনের বিবেচনা সেখানে স্পিন বোলিং একটি ইউনিট একটি অপশন রাখার পাশাপাশি আরেকজন রয়েছেন স্ট্যান্ড বাই তালিকায়, তিনি হাসান মাহমুদ। তো সব মিলে আসলে বলা চলে যে বিশ্বকাপ দলের যদি মূল স্কোয়াড এবং কি স্ট্যান্ড বাই তালিকাটা এমনই হওয়ার কথা রয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ পরেই আসলে ঘোষণা করা হবে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর বিশ্বকাপের দল ঘোষণার। সরাসরি ছিলাম মিরপুরে। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের নির্বাচনে নাক গলানো যুক্তরাষ্ট্রের ইউটার্ন। ঢাকায় ডোনাল্ড লু রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন না, খোঁড়া অজুহাত সময় নেই, জানালেন বেদান্ত প্যাটেল। একটু বৃষ্টি হলে জায়গায় জায়গায় পানি জমে যাচ্ছে, দৈনিক চলাচলের জন্য এটা অযোগ্য। বেশিরভাগ গাছপালা কেটে ফেলা হয়েছে, সামান্য গরমও অনেক গরম অনুভূত হয়। রোদে হয়ে ওঠে অসহনীয়, বৃষ্টিতে জলাবদ্ধতা, উভয় সংকটে ঢাকার বাসিন্দারা। কর্তৃপক্ষের দায়িত্বহীন ভূমিকায় ধুঁকছে মহানগর। এবং 64 দিন পর আজ চট্টগ্রামে ফিরছেন জলদস্যু মুক্ত নাবিকরা। কুতুবদিয়া থেকে লাইটারেজ জাহাজে রওনা, বরণে প্রস্তুত বন্দর কর্তৃপক্ষ। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। খেলার সময়ের আয়োজন নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।